নমস্কার, আমি ডক্টর সন্তোষ কুমার, কলকাতায় অর্থোপেডিক এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। তো আমার কাছে অনেক হিপ জয়েন্টের সমস্যা নিয়ে আমার কাছে পেশেন্টরা আসেন। আমাদের রাজ্যে এবং আশেপাশের রাজ্যে, আমাদের পূর্ব ভারতে অনেকেদেরই হিপ জয়েন্টের সমস্যা হয়। সেই সমস্যাগুলো আ অনেক কম বয়সে হয়, বেশিরভাগ সমস্যাগুলো। হ্যাঁ, ফ্র্যাকচার যেটা আছে সেটা একটা আ আ সিনিয়র এজ গ্রুপে হয়। কিন্তু অন্যান্য ধরনের হিপের সমস্যা যেরকম অ্যাভাস্কুলার নেক্রোসিস, অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস এই ধরনের সমস্যাগুলো অনেক কম বয়সে হয়। ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর। তো তাদের কি হয়, কাজকর্মে এবং জীবনযাপনে খুব অসুবিধা হয়। তো তাদেরকে আমরা চিকিৎসা করি এবং এটা খুব গুরুত্বপূর্ণ। তো ওই নিয়ে আমরা আগেও ভিডিও করেছি এবং আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিপ জয়েন্টের, কম বয়সে হিপ জয়েন্টের সমস্যাগুলো। তো একটা তো সমস্যা আমরা প্রচুর যেটা দেখতে পারি সেটা হচ্ছে এভিএন, এভাস্কুলার নেক্রোসিস। আচ্ছা, তার আগে আমি বলে দিই যে হিপ জয়েন্টের সমস্যা হলে কি হয়। হিপ জয়েন্টটা কোথায় আছে? অনেকেরা ভাবেন যে আমাদের যে পাছাটা ওটা হিপ জয়েন্ট, ওখানে কিন্তু হিপ জয়েন্ট নয়। হিপ জয়েন্টটা হচ্ছে আমাদের কুচকিতে যখন ব্যথা হয় তার মানে ওটা হিপ জয়েন্টের ব্যথা। তো হিপ জয়েন্টের ব্যথা অনেক সময় কুচকি থেকে পায়ের সামনে দিয়ে হাঁটু পর্যন্ত নামতে পারে। মানে হিপ জয়েন্টের ব্যথাটা কোথায় হয়? কুচকিতে হয় এবং কুচকিতে থাইয়ের সামনে হয়ে ওটা হাঁটু অবধি নামতে পারে। তো হিপ জয়েন্টের ব্যথা আর স্পাইনের ব্যথাকে পার্থক্য করা খুবই দরকারি। কেননা স্পাইনের ব্যথা কুচকিতে হয় না, ওটা পেছনের দিকে হয়, পাছার দিকে হয় এবং ওটা পায়ের পেছনের দিকে নামে, ওটা সামনের দিকে খুব একটা নামে না। কিন্তু হিপ জয়েন্টের ব্যথা কুচকিতে হয় এবং ওটা সামনের দিকে নামে। তো হিপ জয়েন্টের সমস্যা হলে প্রথমে কি হয়, যে ব্যথা হয়, খুঁড়িয়ে হাঁটা হয়, সিঁড়ি ওঠা-নামাতে ব্যথা হয়, বসতে ব্যথা হয়, চেয়ারে বসতে ব্যথা হয়। প্রথমের দিকে বাবু হয়ে বসতে ব্যথা হয়, চেয়ারে বসতে ব্যথা হয় এবং যখন ব্যথা আরও বেশি দিন থাকে তখন রাত্রেবেলা ঘুমানোর সময়ও ব্যথা হয়, যেটাকে নিউরোপ্যাথিক পেইন বলা হয়। তো হিপ জয়েন্টের নানা ধরনের এই সমস্যা হতে পারে। তার মধ্যে যেটা সবথেকে কমন আমরা পাই, ওয়ান অফ দ্য কমনেস্ট, সেটা হচ্ছে এভাস্কুলার নেক্রোসিস। তো হিপ জয়েন্ট যে জয়েন্টটা, এটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, একটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। এটা হচ্ছে থাই বোন, এটা হচ্ছে আমাদের থাই বোন ফিমার, এটা নেক অফ ফিমার, আর একটা বল আছে হেড অফ ফিমার। তো এটা সকেট অ্যাসিটাবুলাম, এখানে এটা বসে, এটাকে বলা হয় এটা হচ্ছে হিপ জয়েন্ট। তো সুস্থ হিপ জয়েন্টে কি হয়, যে নিজস্ব একটা রক্ত প্রবাহ হয়, রক্ত সঞ্চালন হয়। এই যেটাকে আমরা ব্লাড ফ্লো বলি, এটা হেড অফ ফিমারে ব্লাড ফ্লো হয়। এটা আমরা যদি ছবিতে দেখি, তো এখানে হচ্ছে ফিমার আর এটা হচ্ছে ব্লাড ফ্লো, আর এটা হেড অফ ফিমার, এটা হেড অফ ফিমার। তো এখানে এই ব্লাড ফ্লোটা যায়। এবার এভিএনে কি হয়, যে নানা কারণে, এবং অনেক সময় এটা হয় যে কারণ খুঁজেই আমরা পাই না কেন হলো, ওই ব্লাড ফ্লোটা, এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ব্লাড ফ্লো, এই যে হেড অফ ফিমারে যে ব্লাড ফ্লোটা যাচ্ছে, এটা এটা নষ্ট হয়ে যায়, এটা যে কোনো কারণে নষ্ট হয়ে যায়। তো এটাকে বলা হয় এভিএন। এবার অনেক সময় কারণ, বেশিরভাগ সময় ইনফ্যাক্ট কারণ খুঁজে পাওয়া যায় না, কখনো কখনো আমরা কারণ খুঁজে পাই। তার মধ্যে হচ্ছে স্টিরয়েড খুব বেশি সময় নেওয়াতে, ধরুন কোভিডেও যদি খুব লং টার্ম কারো স্টিরয়েড চলেছে যান বাঁচানোর জন্য, তাদেরও এভিএন আমরা প্রচুর পেয়েছি। স্টিরয়েড, তারপরে ব্যথার ওষুধ খুব লম্বা সময় খাওয়া, অ্যালকোহলিজম খুব বেশি হলে, এইসব ক্ষেত্রে আমরা এভিএন হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা এভিএন এর কারণ খুঁজেই পাই না, যেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক এভিএন। আর এভিএন এক সাইডে হলে বেশিরভাগ সময় চান্স আছে যে অন্য সাইডে হবে। তো তখন কি হয়, যে আহ, এই যে ব্লাড সাপ্লাই যেটা আমরা দেখলাম, হিপ জয়েন্টের, এই ব্লাড সাপ্লাইটা নষ্ট হওয়াতে এটা শুকোতে শুরু হয়ে যায়, এই হিপ জয়েন্টের যে ফিমার হেড আছে, মানে হিপ জয়েন্ট, প্রথমে আমরা দেখলাম কি, যে একটা বল আছে, এটাকে বলা হয় হেড অফ ফিমার, আর একটা কাপ আছে যার নাম হচ্ছে অ্যাস্টাবুলাম। তো এটা বল ইন কাপ জয়েন্ট, বল অ্যান্ড সকেট জয়েন্ট। তো এই হেডটা ব্লাড সাপ্লাই ইম্পেয়ার্ড হওয়াতে, ব্লাড সাপ্লাই খারাপ হওয়াতে শুকোতে শুরু হয়ে যায়। তো এর নানা ধরনের স্টেজ আছে, যেটাকে আমরা বলি স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। তো এটা ব্লাডটা শুকোতে শুরু হয়ে যায়, তখন এভিএন হয়। তো প্রথমের দিকে কি হয়, কুচকিতে ব্যথা হয়, কুচকি থেকে হাঁটুর দিকে, পায়ের সামনের দিক থেকে হয়ে ব্যথাটা নামে। অনেক সময় হিপ জয়েন্টের ব্যথা আবার হাঁটুতেও ফিল হতে পারে, এটাও হতে পারে। তো সেটাও আমাদের দেখতে হয়। তো প্রথমে আমরা কি করি, যে একটা এক্স-রে করি। ওটাতে আমরা কিছু দেখতে পাই কিনা সেটা আমরা দেখি। তো অনেক সময় আর্লি স্টেজে যখন আরম্ভ হয় অসুখটা, তখন এক্স-রেতে ওটা দেখা যায় না। এক্স-রেতে যখন ওটা অনেকটা এগিয়ে যায়, অনেকটা অ্যাডভান্স হয়ে যায়, তখনই আমরা দেখতে পারি এভাস্কুলার নেক্রোসিস। যেরকম এরকম এক্স-রে দেখছেন, দুদিকে হিপ জয়েন্টে শুকিয়ে আসছে, বা সামটাইমস ওটা এক সাইডেও হতে পারে। তো এটা হচ্ছে এভাস্কুলার নেক্রোসিস, এটা আমরা এক্স-রেতে
দেখি অ্যাডভান্স স্টেজে। আর আগে স্টেজে ধরতে গেলে আমাদের এমআরআই করতে হয়। আমরা এমআরআইতে ধরতে পারি আগে স্টেজেই যে এভাস্কুলার নেক্রোসিস হচ্ছে। তো যখন আমরা সাসপেক্ট করি তখন আমরা প্রথমে এমআরআই করি। এক্স-রেতে ওটা দেখা যাচ্ছে মানে ওটা অলরেডি স্টেজ 3 হয়ে গেছে, মানে অনেকটা এগিয়ে গেছে। তো তাতে কি হয় যে প্রথমের দিকে কি মানে সিমটম কি হয় এভাস্কুলার নেক্রোসিস যে সমস্যাটা, এর সিমটম কি হয়, দেয়ার ইজ ইন্টারমিটেন্ট পেইন, স্টিফ জয়েন্টস, লিমিটেড রেঞ্জ অফ মুভমেন্ট, মানে ব্যথা, স্টিফনেস, খুঁড়িয়ে হাঁটা, সিঁড়ি ওঠানামা, চেয়ারে বসা, বাবু হয়ে বসা, হাঁটা চলায় অসুবিধা, এই সমস্ত অসুবিধাগুলো হয় যখন এভিএন হয়। তো এবার তার চিকিৎসা হচ্ছে প্রথমের দিকে কি হয় যে আমরা কিছু ওষুধের চেষ্টা করি, যদিও সেরকম কোনো ওষুধ নেই, এভিএনের কোনো ওষুধ সেরকম নেই। ফিজিক্যাল থেরাপি মানে ফিজিওথেরাপি দিয়ে চেষ্টা করি, তারপরে আমরা সার্জারিতে আসি। এবার সার্জারি বেশিরভাগ যেগুলো আছে মানে কোর ডিকম্প্রেশন প্রাথমিক সার্জারি, বোন ট্রান্সপ্লান্ট, গ্রাফট, বোন রিশেপিং, অস্টিওটমি, মানে ওটাকে অল্টার করে দেওয়া হয়। এগুলো নানা ধরনের সার্জারি আছে, কিন্তু যেটা প্রেডিক্টেবল রেজাল্টস, মানে মোস্ট প্রেডিক্টেবল রেজাল্টস, ওটা হয় জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারিতে, মানে হিপ রিপ্লেসমেন্টটাই হচ্ছে সব থেকে প্রেডিক্টেবল রেজাল্টস। তো আমরা প্রথমের দিকে কোর ডিকম্প্রেশন চেষ্টা করতে পারি, কিন্তু কোর ডিকম্প্রেশন অ্যান্ড ফিবুলার গ্রাফট, মানে ডিকম্প্রেশন করে একটা নতুন হাড় ঢুকিয়ে দিলাম পা থেকে নিয়ে, ফিবুলার গ্রাফট, এর কিন্তু খুব একটা মানে প্রেডিক্টেবল সাকসেস নেই। এটা চেষ্টা করতে পারি কিন্তু প্রেডিক্টেবল সাকসেস নেই। আরও কিছু থাকে, অনেক কম বয়সে যখন হয় তখন আমরা অস্টিওটমি করি, মানে যেখানে ভরটা পড়ছে হেডের ওটাকে আমরা ঘুরিয়ে দিই, এটাকে বলা হয় অস্টিওটমি। তো সেটাও করা হয় কিন্তু খুব একটা প্রেডিক্টেবল নয়, আর যদি খুব কম বয়সে হয় তখন এটা করার চেষ্টা করা যেতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে যেটা প্রেডিক্টেবল সার্জারি ওটা হচ্ছে হিপ রিপ্লেসমেন্ট, মানে এই হিপটাকে আমরা রিপ্লেস করি, হিপ জয়েন্টকে আমরা রিপ্লেস করি। এবার হিপ জয়েন্টটাকে আমরা দেখলাম যে এটা বল অ্যান্ড সকেট জয়েন্ট, এটা বল অ্যান্ড সকেট জয়েন্ট। এবার এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমাদের বল অ্যান্ড সকেট নষ্ট হয়ে যাচ্ছে। তো আমাদের বল আর সকেট দুটোকেই রিপ্লেস করতে হবে। তো এই বল অ্যান্ড সকেট কি করে রিপ্লেস হয় না, এখানে এটাকে বলা হয় হিপ রিপ্লেসমেন্ট। এখানে এই যে সকেটটা আছে এখানে একটা কাপ ঢুকে যায়, এখানে একটা কাপ ঢুকে যায়, সকেট এখানে একটা কাপ ঢুকে যায়, আর এই বলটা রিপ্লেস হয়। আর এখানে স্টেম আছে, মানে এখানে যে হেড ফিমার ছিল এখান থেকে আমরা এই হেড, যেটা মৃত হেড, এটাকে বাদ দিয়ে নতুন হেড আর স্টেম ঢুকছে। আর এখানে এটা বল আর এটা কাপ, এই কাপকে বলা হয় অ্যাসিটাবুলার কম্পোনেন্ট। তো এই যে ফিক্সেশন হয় আমাদের, এই যে ফিক্সেশন হয় সেটা দু ধরনের হতে পারে। এটা একটা হচ্ছে যে প্রেস ফিট ফিক্সেশন, মানে একদম চেপে ওখানে বসে গেল, আর ওর স্ট্রাকচার এরকম থাকে পোরাস কোটেড, মানে এটাতে পোরাস কোটেড থাকে যাতে বোন ইনগ্রোথ হয়, মানে হাড় এটাতে গ্রো করে, সেটা একটা উপায়, এটাকে বলা হয় নন সিমেন্টেড ফিক্সেশন। আর দ্বিতীয় হয় যে বোন সিমেন্ট দিয়ে, মানে এখানে ধরুন এই যে জায়গা আছে এটাকে আমরা বোন সিমেন্ট দিয়ে ফিক্স করতে পারি বা প্রেস ফিট করতে পারি যাতে বোন ইনগ্রোথ হয়। তো দু ধরনের মাধ্যমে হিপ রিপ্লেসমেন্টকে ফিক্স করা যায়, একটা হচ্ছে সিমেন্ট দিয়ে যেটাকে বলা হয় সিমেন্টেড, আর একটা হচ্ছে সিমেন্ট ছাড়া যেটাকে বলা হয় নন সিমেন্টেড। এবার কি হয় যে এটা সার্জনই বেস্ট ডিসাইড করতে পারেন যে আপনার জন্য কোনটা ভালো, কেননা বোনের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কত হাড় আপনার নরম বা কত মজবুত আছে, ওই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। তো আমরা যখনই অপারেশন করতে যাই দুটোই সব সিস্টেমই রেডি রাখি, কিন্তু এখন যেটা সব থেকে ভালো যেটা দেখা গেছে সেটা হচ্ছে হাইব্রিড সিস্টেম, মানে এই কাপটা আনসিমেন্টেড, প্রেস ফিট হয় এখানে কাপটা, এই যে আপনি দেখছেন কাপ এখানে পুরো প্রেস ফিট আনসিমেন্টেড কাপ হয়ে যাবে। আর আমি আর একটা মডেলে আপনাকে দেখাচ্ছি, এই যে কাপ এখানে বসে গেছে, এটা আনসিমেন্টেড প্রেস ফিট কাপ বসে গেছে, এর মধ্যে হাড় গজিয়ে যাবে। আর স্টেম যেটা আমরা বসাই এটা সিমেন্টেড বা আনসিমেন্টেড দুটোই হতে পারে, কিন্তু এখন বলা হচ্ছে যে সিমেন্টেডটাই ভালো। তো সেই ক্ষেত্রে কি হয়, এটাকে বলা হয় হাইব্রিড, মানে একদিকে হলো আপনার একদিকে হলো আনসিমেন্টেড অ্যাসিটাবুলাম, যে কাপটা হলো আনসিমেন্টেড আর স্টেমটা সিমেন্টেড, এটাকে বলা হয় হাইব্রিড সিস্টেম। আর দুদিকেই যদি নন সিমেন্টেড থাকে তাহলে নন সিমেন্টেড, দুদিকেই যদি সিমেন্টেড থাকে তাহলে সিমেন্টেড। কিন্তু এখন যেটা বেশিরভাগ ইউজ হয় ওটা হাইব্রিড, মানে এই দিকটা সিমেন্টেড, এই দিকটা আনসিমেন্টেড, আর এই দিকটা সিমেন্টেড। যে কোনো জয়েন্ট রিপ্লেসমেন্টে সব থেকে জয়েন্ট রিপ্লেসমেন্টটা অনেকটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওটাতে যে মাপ যোগ প্লেসমেন্ট ব্যালেন্সিং এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো আমাদের সব কিছু এটা রাখতে হয়, সাইজিং রাখতে হয়, যেন দেখতে হয় যে পাটা যেন ছোট বড় না হয়ে যায়, নানা ধরনের এসব চিন্তা আমাদের ক্যালকুলেশন করতে হয়। এবার হিপ রিপ্লেসমেন্টে হচ্ছে বিয়ারিং ম্যাটেরিয়াল, মানে এই যে হিপ এখানে ঘুরছে, এটাকে বলা হয় বিয়ারিং ম্যাটেরিয়াল। আমরা
যেটা দেখলাম এখানে হিপ যে ঘুরছে এটাকে বলা হয় বিয়ারিং ম্যাটেরিয়াল। তো এখনকার যেটা সব থেকে ভালো বিয়ারিং ম্যাটেরিয়াল বলা হয় ওটা বলা হয় সেরামিক অন পলি, মানে এই দিকটা সেরামিক থাকলো, এই দিকটা সেরামিক থাকলো আর ভেতরের দিকটা পলি। আর এটা হচ্ছে অ্যাসিটাবুলার শেল যেটা গিয়ে হাড়ে বসে। এটা হচ্ছে এখানে বোন ইনগ্রোথ হয়। আর এটা হচ্ছে বিয়ারিং ম্যাটেরিয়াল শেল, এখানে বসে যায়। আর এখানে হচ্ছে হেড, এখানে হচ্ছে হেড। তো সেরামিক অন পলিটাই হচ্ছে সব থেকে ভালো বিয়ারিং ম্যাটেরিয়াল এখন। এবার প্রথমের দিকে যখন হিপ রিপ্লেসমেন্ট হচ্ছিল তখন কি হচ্ছিল যে ছোট হেড হতো, 22 mm হেড, 28 mm হেড। তো এখন যত এই প্লাস্টিকের টেকনোলজি, পলি যেটাকে বলা হয় পলিথিলিন, প্লাস্টিকের টেকনোলজি যত ভালো হয়েছে, যত এটা হাইলি ক্রস লিঙ্কড আমরা তৈরি করতে পেরেছি, তত কি হয়েছে যে হেডের সাইজটা আমরা বড় করতে পেরেছি আর এটা পাতলা করতে পেরেছি। তো তাতে কি হয় যে লার্জ হেড, ওটাকে বলা হয় লার্জ হেড। লার্জ হেড হলে কি হয় যে আমরা মুভমেন্টটা বেশি পাই। মানে ধরুন এই হেডটা যদি ছোট হয় তাহলে কম মুভমেন্ট হবে, আর লার্জ হেড হলে মুভমেন্ট আরও বেশি হবে, যেভাবে খুশি পা রাখা, স্টেবিলিটি বেশি হবে, মুভমেন্ট বেশি হবে। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে। এবার তারপরে আছে ডুয়াল মোবিলিটি, মানে ধরুন যেটা কনভেনশনাল যেটা হিপ রিপ্লেসমেন্ট, ওখানে এই মুভমেন্টটা হয় আর এখানে পলি থাকে। তো ডুয়াল মোবিলিটিতে কি হয় যে আহ, এইটা এইটা তো এখানে ঘুরছেই, তার সঙ্গে এই প্লাস্টিকটাও ভেতরে ঘুরে। তো এখানেও ঘুরলো, এখানেও ঘুরলো, দুদিক থেকে ঘুরলো, এটাকে বলা হয় ডুয়াল মোবিলিটি। তো তাতে কি হয় যে এফেক্টিভলি হেডের সাইজটা আরও বড় হয়ে যায়। ডুয়াল মোবিলিটি নিশ্চয়ই ভালো, কিন্তু ডুয়াল মোবিলিটি ব্যবহার হবে না লার্জ হেড ব্যবহার হবে, সেটা সিচুয়েশন টু সিচুয়েশন ডিপেন্ড করে। যে যখন বয়স কম হয়, মাসেল স্ট্রেংথ ভালো হয়, তখন লার্জ হেড বেস্ট। যখন বয়স বেশি, মাসেল স্ট্রেংথ কম, ডিসলোকেশনের রিস্ক আছে, তখন আমরা ডুয়াল মোবিলিটি ব্যবহার করি। তো এটা হিপ রিপ্লেসমেন্টের সম্বন্ধে আমরা আলোচনা করলাম, এভিএনের ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করলাম। অন্যান্য যে প্রবলেম আমরা যেটা বেশিরভাগ দেখি সেটা হচ্ছে অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস, হিপ ফ্র্যাকচার, এই ধরনের প্রবলেমগুলো দেখি। তো হিপ ফ্র্যাকচার খুবই কমন। যখন বয়স বাড়ে 60 পর, তখন কি হয় যে অনেক পেশেন্টরা আমাদের কাছে আসেন যে হিপ জয়েন্ট ভেঙে গেছে। কিভাবে ভেঙে গেছে? ওটা লো ভেলোসিটি ট্রমা, বাড়িতে বাথরুমে পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে গেছে। তো ওটা লো ভেলোসিটি ট্রমা, এটা খুব কমন। তো এই হিপ ফ্র্যাকচারও দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্ট্রা ক্যাপসুলার, একটা এক্সট্রা ক্যাপসুলার। তো যখন ইন্ট্রা ক্যাপসুলার হয় তখন আমাদের কি হয় যে মানে হিপ জয়েন্ট, এই যে আপনি দেখলেন হিপ জয়েন্ট, এই যে আপনি দেখলেন হিপ জয়েন্ট, তো এই হিপ জয়েন্ট প্রচুর মানে বয়স সিনিয়র সিটিজেনদের ভেঙে যায়। কেন ভেঙে যায়? না, হাড় নরম হয়ে যায়, তখন বাথরুমে পড়ে ভেঙে যায়। আর সব থেকে বেশি যেটা সব থেকে বড় কারণ হিপ জয়েন্ট ভেঙে যাওয়ার, বাথরুমে পড়ে যাওয়ার, সেটা হচ্ছে ব্যাকা হাঁটু। যখন হাঁটু বেঁকে যায়, যখন অস্টিওআর্থ্রাইটিসে হাঁটু বেঁকে যায়, যেটা পাটা এভাবে সোজা, হাঁটুটা সোজা থাকার কথা, এভাবে বেঁকে যায়, তখন সব থেকে বড় যেটা সমস্যা হয় ওটা ডিসব্যালেন্স। ব্যথা, শুধু ব্যথা নয়, ডিসব্যালেন্সটা বড় সমস্যা। তো এই ডিসব্যালেন্স হয়ে পড়ে গিয়ে, বাথরুমে পড়ে গিয়ে হিপ জয়েন্ট ভেঙে যায়। তো হিপ জয়েন্ট ভাঙাটা দু জায়গায় ভাঙতে পারে। একটা হচ্ছে এখানটাতে, এটাকে বলা হয় নেক ফিমার ইন্ট্রা ক্যাপসুলার, আর একটা হচ্ছে এখানটাতে, এটাকে বলা হয় নেক ফিমার এক্সট্রা ক্যাপসুলার। মানে এই ভাঙাটা দু ধরনের ভাঙতে পারে। একটা হচ্ছে যে এই জায়গাটা ভেঙে গেল, আর একটা হচ্ছে এই জায়গাটা ভাঙলে এটা ইন্ট্রা ক্যাপসুলার ফ্র্যাকচার, এটা আর জোড়ে না বেশি ওয়ার্ক থেকে, আনটিল আনলেস বয়স কম থাকে, আর ইমিডিয়েটলি ফিক্স করা হয়। তো সেই ক্ষেত্রে হিপ রিপ্লেসমেন্ট করা যেতে পারে। যখন পেশেন্ট আনফিট থাকে, খুব একটা ফিট নেই, তখন আমরা হেমি আর্থ্রোপ্লাস্টি বা হাফ হিপ রিপ্লেসমেন্ট করি। তো সেটা একটা হলো। আর এখানে যদি ভেঙে যায়, তো আমরা এই জায়গাটা ভেঙে গেলে, এক্সট্রা ক্যাপসুলার হয়ে গেলে, এটাকে আমরা ফিক্স করি। ওই জিনিসটাকে আমি জাস্ট একবার ছবিতে দেখাচ্ছি যে হিপ জয়েন্ট কিভাবে ভাঙতে পারে। এখানটা ভাঙতে পারে, এটাকে বলা হয় ইন্ট্রা ক্যাপসুলার নেক ফিমার। আর একটা এখানটা ভাঙতে পারে, একটা বলা হয় এক্সট্রা ক্যাপসুলার নেক ফিমার। তো এর চিকিৎসা আলাদা, এর চিকিৎসা আলাদা। এটা আমরা জেনারেলি এক্স রেতে দেখতে পারি। যখন ওটা বাইরের দিকে ভেঙে যায়, যখন বাইরে থেকে ভেঙে যায়, মানে আহ, তখন চিকিৎসা আলাদা। এই আমরা দেখাচ্ছি, এটা হচ্ছে নেক ফিমার ফ্র্যাকচার, 3-4 জায়গায় হতে পারে। একটা সাব ক্যাপিটাল, মানে একদম মাথার নিচেই ভেঙে গেল, হেডের নিচে। তো এটা জুড়তে খুব প্রবলেম করে, তখন আমাদের রিপ্লেস করতে হয়। একটা হচ্ছে নেক ফিমার ইন্ট্রা ক্যাপসুলার, আর একটা হচ্ছে বেসি সার্ভাইকাল, মানে জয়েন্ট থেকে একটু বাইরে। তো এই ক্ষেত্রে ফিক্স করা হয়, এই ক্ষেত্রে রিপ্লেস করা হয়, আর এই ক্ষেত্রে দুটো অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হয়। তো ফিক্সেশন করলে এটা আমরা মিনিমালি ইনভেসিভ রড আর স্ক্রু দিয়ে করি, যার নাম হচ্ছে পিএফএন, প্রক্সিমাল ফিমোরাল নেল। অথবা আমরা ডিএচএস করতে পারি, ডাইনামিক হিপ স্ক্রু। ডাইনামিক হিপ স্ক্রু বলে আছে, এটা করতে পারি। অথবা যখন পেশেন্ট ইয়াং থাকে, কম বয়সী থাকে, এবং ওরা একদম ফ্রেশ ফ্র্যাকচার, নতুন ফ্র্যাকচার, বেশি দেরি হয়নি,
আর হাড়ের স্ট্রেংথ ভালো আছে তো মাল্টিপল স্ক্রুজ দিয়ে আমরা ফিক্স করি, এটাকে বলা হয় ক্লোজ রিডাকশন ইন্টারনাল ফিক্সেশন। আর যদি আমাদের রিপ্লেস করতে হয় তো এই রিপ্লেসমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে হেমি আর্থ্রোপ্লাস্টি, একটা টোটাল হিপ রিপ্লেসমেন্ট। তো আজকালকার দিনে টোটাল হিপ রিপ্লেসমেন্টটাই বেটার, যেখানে বল অ্যান্ড কাপ দুটোই রিপ্লেস করা হয়। কেননা ওটাতে এফেক্টিভলি মানে মানে ওটাতে পারফরমেন্স অনেক বেটার হয়, সার্ভাইভারশিপ বেটার হয়। আর সামটাইমস যখন আমরা দেখি যে পেশেন্ট খুব একটা ফিট নয়, তখন আমাদের হেমি আর্থ্রোপ্লাস্টি করতে হয়। তো এটাই হচ্ছে, আমরা জাস্ট ছোট করে আলোচনা করলাম হিপ জয়েন্টের সমস্যাগুলো। আরও অন্যান্য সমস্যা আছে, যেরকম অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস। তো অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিস আমাদের পূর্ব ভারতে খুব কমন, ইস্টার্ন ইন্ডিয়ায় খুব কমন, স্পেশালি বেঙ্গল, উড়িষ্যা, বিহার এইসব জায়গায় খুব কমন। তো অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিসটা হচ্ছে একটা ইনফ্ল্যামেটরি ডিজিজ, মানে এটা একটা আমাদের স্পাইনে আর হিপ জয়েন্টে ইনফ্ল্যামেশন হয়। তো এটাতে কি হয় যে প্রথমে ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা এইসব দিয়ে শুরু হয়, তো তারপরে হিপ জয়েন্ট এফেক্টেড হয়। তো যখনই ইনফ্ল্যামেশন হয়, ফিউশন হয়, মানে ঘাড়টা একদম স্টিফ হয়ে যায়, স্পাইনটা একদম স্টিফ হয়ে যায়, ভাঁজ হয় না, হিপ জয়েন্টটা ফিউজ হয়ে যায়, স্টিফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এরকম অনেক প্রবলেম হয়। তো প্রাথমিক দিকে যখন ইনিশিয়াল স্টেজে আমরা ডায়াগনোজ করতে পারি, তখন আজকালকার দিনে ভালো ওষুধ আছে বায়োলজিক্স, যেটাতে আমরা ডিজিজ অ্যাক্টিভিটিটা কমাতে পারি। কিন্তু যখন অ্যাডভান্স স্টেজে হয়ে যায়, যখন ফিউশন হয়ে যায়, তো স্পাইনটাকে আমরা খুব বেশি কিছু করতে পারি না। কিন্তু হিপ জয়েন্টটাকে আমরা, যদি হিপ এফেক্টেড হয় অ্যাঙ্কেলোজিং স্পন্ডলাইটিসে, তো হিপ জয়েন্টকে আমরা রিপ্লেস করে একদম স্বাভাবিক করে দিতে পারি। হিপ জয়েন্ট রিপ্লেস হয়ে গেলে অ্যাটলিস্ট বসতে, হাঁটতে, চেয়ারে বসতে, হাঁটতে এগুলোতে খুব সুবিধা হয়। আচ্ছা, আর আর অনেক কোয়েরি থাকে যে হিপ জয়েন্টের রিকভারি কীরকম হয়, কি কি নিয়ম মেনে চলতে হয়। তো ওটা নিয়েও একটু ছোট্ট করে আলোচনা করব। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টে জেনারেলি আমরা পরের দিন থেকেই হাঁটিয়ে দিই, মানে আজকে অপারেশন হলে কাল থেকে হাঁটা, পরশু ছুটি। আর আমরা প্রচুর মিনিমালি ইনভেসিভ করি, অ্যান্টিরিয়র অ্যাপ্রোচে করি, মিনিমালি ইনভেসিভ করি, রোবোটিক আর্ম দিয়ে করি। তো এগুলোতে রিকভারি আরও ফাস্ট হয়, মোটামুটি দুদিনে ছুটি হয়ে যায়, এবং 2 সপ্তাহের লোকেরা অফিস জয়েন করতে পারেন, 2 সপ্তাহে বাড়ির বাইরে বেরোতে পারেন মিনিমালি ইনভেসিভ হিপ রিপ্লেসমেন্টে। তার সঙ্গে আমরা এখন স্টিচলেস টেকনোলজিও ইউজ করছি, তাতে কি হয় যে সেলাই কাটার কোনো প্রয়োজন নেই, এবং অপারেশনের 2-4 দিন পর থেকে স্বাভাবিক চান করা যেতে পারে। তো রিকভারি এভাবে খুব ফাস্ট হচ্ছে মিনিমালি ইনভেসিভ হিপ রিপ্লেসমেন্টে। আর নিয়ম কানুন যেগুলো আগে ছিল, যে পায়ের উপর পা তুলে বসতে পারেন না, বাবু হয়ে বসতে পারেন না, এগুলো আর কিছু নেই। আপনি যেভাবে খুশি পা রাখতে পারেন, পায়ের উপর পা তুলে বসতে পারেন, যেভাবে খুশি আপনি মেঝেতেও বসতে পারেন মাস 2 মাস পর। তো সেটা সম্ভব হয়েছে বিকজ অফ লার্জ হেড হিপ রিপ্লেসমেন্ট, মানে হেডের সাইজটা বেড়ে যাওয়াতে, ডুয়াল মোবিলিটিতে, এগুলোর জন্য এটা সম্ভব হয়েছে। আর হিপ রিপ্লেসমেন্টের পর আপনি আনরেস্ট্রিক্টেড ওয়াকিং, হাঁটা চলা, সিঁড়ি ওঠা নামা, বাবু হয়ে বসা, সাইক্লিং, সুইমিং, রানিং, জগিং সব কিছুই করতে পারেন, স্বাভাবিকভাবে করতে পারেন। তো একটা হিপ রিপ্লেসমেন্টের মেয়াদ এখন 30 থেকে 40 বছর, কিন্তু আপনি এটা ভাবতে পারেন যে তারপরে কি হবে, তো সেটা নিয়েও চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কেননা ওটা দ্বিতীয়বারও করা হয়, সেটাকে বলা হয় রিভিশন নি রিপ্লেসমেন্ট। সেটা তৃতীয়বারও করা যেতে পারে, সেটার নাম হচ্ছে রিভিশন নি রিপ্লেসমেন্ট। তো সেভাবে আমাদের ইমপ্লান্টস আছে, সেভাবে টেকনোলজি ডেভেলপ করছে। তো যখন প্রয়োজন তখন করতে হবে, মানে ধরুন কারো যদি হিপ জয়েন্ট এফেক্টেড হয়ে পুরো নষ্ট হয়ে গেছে 22 বছর বয়সে, তখন 22 বছর বয়সেই হিপ রিপ্লেসমেন্ট করতে হবে। কেননা আমাদের যে প্রোডাক্টিভ এজ গ্রুপ, ওটা হচ্ছে সব থেকে, মানে যেখানে আমরা কাজ, মানে প্রোডাক্টিভ, সেটা হচ্ছে 20 থেকে 60 বছর। তো এই সময়টাতে আমাদের একদম ঠিক থাকতে হবে। তো যখন প্রয়োজন তখন করতে হবে। টেকনোলজি অ্যাডভান্স হচ্ছে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাডভান্স হচ্ছে। আর আমাদের এটাই চেষ্টা যে সবসময় পারফেকশন, প্রেসিশনকে আমরা অ্যাচিভ করতে পারি। তো আপনাদের যদি কোয়েরি থাকে, আপনি নিশ্চয়ই আমাকে মেল করতে পারেন বা কমেন্টে লিখতে পারেন। আর সবথেকে যেটা বড় কথা, আপনার যদি হিপ রিপ্লেসমেন্টের প্রয়োজন আছে, আপনি নিশ্চয়ই আমার কাছে কলকাতায় আসুন। আমি আপনাকে আশ্বস্ত করছি, পৃথিবীতে আন্তর্জাতিক মানের ভালো অপারেশন ন্যায্য মূল্যে আমি আপনাকে অ্যাভেলেবেল করব।